ও আমার সাথে গিয়ে কি করবে? ওখানে আমাকে ব্যস্ত থাকতে হবে। ওদিকটা খেয়াল রাখার সময় হবে না। বরং পরীক্ষার পরে না হয় দেখা যাবে। যে দুদিন অফিসিয়ালি কাজে যাচ্ছ সে দুদিন না হয় ব্যস্ত থাকলে, তারপরও এক্সট্রা দুদিন নিয়ে না হয় ঘোরাফিরে করে আসলে। বিষয়টা নিয়ে জাহিদ সাহেবের সাথে বাকবিতণ্ডায় যেতে চাইল না নিভান। মুরব্বী মানুষটার সাথে এটা নিয়ে আলোচনা করা কেমন একটা অস্বস্তিকর বিষয়, তাই উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, আসে দেখি কি করা যায়। কি করা যায় কি? দুই ভাই আমার দুই বৌমাকে নিয়ে ঘুরে এসো, ওদের ভালো লাগবে। নিজেদের ভালো লাগা মন্দ লাগা বাদ দিয়ে মাঝে মধ্যে ওদের ভালো লাগা মন্দ লাগাটাও একটু চিন্তা ভাবনা করতে হয়, করা ভালো। তাতে সংসার জীবন সুখের শান্তিতে হয়। যদিও তুমি বুঝদার ছেলে, তোমাকে এগুলো বলে বোঝাতে হবে না। তবে তোমার ভাইকে বোঝানোর একটু দরকার। তিনি তো থাকেন তার মতিগতি নিয়ে। ইভান যথেষ্ট বুঝদার ছেলে। যেখানে ওর জীবন নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছে তা আমার কাছে অযথা বলে মনে হয় না। আর যদি কখনো অযথা প্রমাণিত হয়, আমরা তো আসি। হাসলেন জাহিদ সাহেব। নিভানের সামনে ইভানকে নিয়ে কথা বলা অনর্থক। তার কোনো কাজে মন্দ খুঁজে পায় না যে ছেলে, সেই ছেলের সামনে তার নিন্দা করে লাভ আছে? যদিও নিভান ঠিক, কেননা ইভানকে ছায়ার মতো আগলে রাখলেও ইভানের অন্যায়গুলো কখনো নিভান প্রশ্রয় দেয় না। আসছি, আপনি বিশ্রাম নিন। নিহারিকা বেগম তখনই রুমে ঢুকলেন, হাতে ওনার জাহিদ সাহেবের সকালের খাবার ট্রে। নিভান বেড টেবিলের পাশে দাঁড়িয়েছিল, মাকে খাবার নিয়ে আসতে দেখে সরে দাঁড়ালো। নিহারিকা বেগম বললেন, এখনো কথাবার্তা শেষ হয়নি? এবার তো না খেয়েই অফিসে দৌড়াবি। তোদের নিয়ে আর পারা যায় না। কথা শেষ, এবার ডাইনিংয়ে যা, খেয়ে নে। নিভান সম্মতি জানিয়ে চলে যাচ্ছিল, জাহিদ সাহেব তাকে আবারও ডাকলেন। নিভান দাঁড়াও। নিভান পুনরায় দাঁড়িয়ে পড়ল। জাহিদ সাহেব এবার নিহারিকা বেগমের উদ্দেশ্যে বললেন, নিহারিকা, সে ফাইলটা কোথায় রেখেছিলে? নিয়ে এসো। কোন ফাইলটা? প্রশ্ন করেই যেন ওনার হুঁশ ফিরল। দ্রুত পায়ে গিয়ে আলমারি খুলে ফাইলটা এনে জাহিদ সাহেবের কাছে দিল। জাহিদ সাহেব সেটা নিভানের দিকে এগিয়ে দিতে এই কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিভানের। ফাইলটা খুবই পরিচিত তার, একদিন নিজেই এটা বহন করে এনে জাহিদ সাহেবের হাতে হস্তান্তর করেছিল সে। এটা এখন আর আমার দায়িত্ব নয়, এর দায়িত্ব মালিকের। এখন তুমি। তাই এই আমানত তোমার কাছেই রেখে দাও। ফাইলটা হাতে নিল নিভান। কৌরির বাবার উইল করে যাওয়া নিজের সম্পত্তির কিছু কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট কাগজপত্র এবং চেক, সাথে কৌরির বিষয়ে কাগজপত্র, সার্টিফিকেট নিয়ে এই ফাইল। নিভান ফাইলটা খুলল। কৌরির স্কুল কলেজের এবং বার্থ সার্টিফিকেট এই ধরনের কাগজপত্রগুলো বের করে নিয়ে পুনরায় ফাইলটা জাহিদ সাহেবের দিকে এগিয়ে দিল। সে বলল, আমার দায়িত্ব আমি নিয়েছি এবং তা যথাযথ পালন করার চেষ্টা করব। বাকি কাগজপত্রগুলো আমার দায়িত্ব নয়, আপনি রাখুন। আপনি রাখতে না পারলে কৌরির দাদিমার কাছে ফাইলটা দিয়ে দিন। এগুলো আমার প্রয়োজন নেই। আমার মনে হয় ঘুরে ফিরে ফাইলটা তোমার দায়িত্বে আসবে। আমি তোমার বিয়ের দিন রাতে কৌরির দাদিয়াপাকে ফিরিয়ে দিতে চেয়েছিলাম, উনি নেননি। আপনি আমাকে জানেন এবং চিনেন, এই দায়িত্ব আমি কখনই নেব না। আমার স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার ক্ষমতা আল্লাহর রহমতে আমার আছে। সুতরাং সেই ক্ষমতা থাকা বা না থাকা সত্ত্বেও এগুলো আমার প্রয়োজন নেই। আপনার কাছেই রেখে দিন, পরে বুঝে ওনাকে ফাইলটা না হয় দিয়ে দিবেন। নিভান আর দাঁড়াতে চাইল না, বলল, অফিসে দেরি হয়ে যাচ্ছে, আপনি খেয়ে নিন, আমি আসছি। নিভান আর দাঁড়ালো না, চলে এলো। সেদিকে তাকিয়ে রইলেন জাহিদ সাহেব। লোভ, হিংসা, অহংকারী মন্দ জিনিসগুলো সহজেই সংবরণ করা যায় না, যদি মানুষ নিজে সংবরণ না করতে চায়। তার উৎকৃষ্ট ভালো মন্দ উদাহরণ দুটোই ওনার বাড়িতে ছিল। একদল সেই নিকৃষ্ট রূপটা দেখিয়ে চলে গেছে, আরেকজন উত্তম রূপটা দেখিয়ে নিজের শখ, স্বপ্ন, আকাঙ্ক্ষা বিসর্জন দিয়ে রয়ে গেছে। এই জন্য ছেলেটাকে তিনি এত ভালোবাসেন। হ্যাঁ, নিজের রক্তের চেয়েও তিনি খুব বেশি ভালোবাসেন। সকালের সময়টা তাড়াহুড়ো লেগে যায় সবার, আর তার চেয়েও তাড়াহুড়ায় থাকতে হয় বাড়ির গিন্নিদের। কারণটা বাড়ির ছেলে মেয়েদের স্কুল কলেজ, ভিন্ন সময়ের সঙ্গে পুরুষদের অফিসও। খাবার রেডি করা থেকে ছেলে মেয়েদের সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে গুছিয়ে খাবার খাইয়ে স্কুল কলেজে পাঠানো যেন একটা যুদ্ধ জয়। আপাতত যুদ্ধ জয় করে ছেলেমেয়েরা সব স্কুল কলেজে চলে গিয়েছে। বাড়িটা এখন ফাঁকা। শাহেদ সাহেবও কেবল খেয়ে উঠে চলে গেলেন। আপাতত রেডি হয়ে অফিসে বের হবেন, তাই সান্ত্বনা রহমানকেও ছুটতে হলো স্বামীর পিছে পিছে। ডাইনিংয়ে কেবল খাবার খেতে বসলো ইভান। টেবিল পরিষ্কার, পানির জগ, গ্লাস আর ফ্রুটের ঝুড়িটা ছাড়া আপাতত বিশাল বড় টেবিল ফাঁকা। ফ্রুটসের ঝুড়ি থেকে একটা আপেল তুলে নিল ইভান, তাতে একটা কামড় বসে আশেপাশে নজর দিল। তবে কিচেনে রানী সাহাবাকে ছাড়া আর কাউকে নিচে দেখতে পেল না। তার বউটা কোথায়? রুমেও তো দেখল না। তবে রানী সাহেবা, আমার জন্য কি সকালের বিল মকুব হয়ে গেছে?
টেবিলে দেখছি কিচ্ছু নেই, ব্যাপার স্যাপার কি? এ বাড়িতে সবার শেষে ঘুম থেকে উঠে ইভান, এজন্যে খাবারটাও তার সবার শেষে হয়। তা নিয়ে মায়ের কত কথা, সেই রকমই একটা কথা সে বলে দিল। সেটা শুনে রানী হেসে বলল, খাবার থাকবে না কেন, অবশ্যই খাবার আছে। সবার প্রায় খাওয়া শেষ তো, তাই টেবিলটা পরিষ্কার করে নিলাম। একটু বসো, আমি দিচ্ছি। তুমি একাতে আর কত কাজ করবে? তোমার ছোট বৌমা কোথায়? বাড়িতে দুটো বউ এনে লাভ কি হলো? সেই যদি সব দিকে খেয়াল তোমাকেই রাখতে হয়। ইভান যেমন মজার ছলে কথাগুলো বলল, তেমনি সিরিয়াস হয়ে উত্তর দিল রানী। বৌমাদের দোষ খুঁজবে না একদম। বৌমারা আমার খুব ভালো। বড় বৌমাকে নিভান বাবা ডেকেছে, তাই গেছে। আর ছোট বৌমা তো এখানেই ছিল, টেবিলের সব কিছুতে সেই গুছিয়ে রেখে গেল। রানী সাহেবা, তোমাদের মনে হয় না তোমাদের নিবান বাবা একটু বেশি বউ পাগল? ইভান যে মজা করছে এটা বুঝে চওড়া হাসলো। রানী বলল, তা বউ পাগল হলে দোষ কোথায়? বউ পাগল হওয়া ভালো। সে তো শুধু বউ পাগল তা তো নয়, সে তো মা পাগল, ভাই পাগল, বোন পাগল, পর বলতেও পাগল, সম্পর্ক বলতেও সে পাগল। রানী কিচেন থেকে খাবার এনে ইভানের সম্মুখে টেবিলে রাখতে রাখতে কথাগুলো বলল। সেটা শুনে ইভান বলল, তা অবশ্যই, তবে আমার আবিষ্কার বলছে ভবিষ্যতে তোমার নিবান বাবা সব সম্পর্কের থেকেও একটু বেশি বউ পাগল হবে। আমি কিন্তু আমাদের নিবান বাবার মতো অত শত বউ পাগল নই। আমি ভাই খাঁটি মাটির মানুষ, ওসব পাগল টাগল নই। সে আমি জানি তুমি কেমন খাঁটি মাটির মানুষ। বউ পাগল নও বলে তার বিয়েটা ভেস্তে দিয়ে নিজেই বিয়েটা করে নিয়েছো। তিনি আবার বউ পাগল নয়। এই রানী সাহেবা, তুমি এই সিক্রেট জানলে কি করে? আশেপাশে এক পলক তাকিয়ে ফিসফিসিয়ে কথাটা জিজ্ঞাসা করলো ইভান। তেমন ফিসফিসিয়ে উত্তর দিল। রানী বলল, তোমাকে বলবো কেন? এখন বলো, বউ পাগল আমাদের নিভান বাবা নাকি তুমি? অবশ্যই তোমাদের নিবান বাবা। রানী হাসলো। ফিরতে কিছু বলতে যাবে তার আগে নিভান চেয়ার টেনে বসতে বসতে বলল, আমাকে নিয়ে আবার কি হলো? কণ্ঠ পেয়ে ইভান নড়ে চড়ে বসলো। রানীও একটু সরে দাঁড়ালো। নিভান বসেই বলল, কি হলো? রানী সাহেবা বলছিল তুমি নাকি মা পাগল ছেলে, ভাই বোন পাগল ভাই এবং বউ পাগল বর, তাই আর কি। আমিও রানী সাহেবের কথা সম্মতি জানাচ্ছিলাম। নিভান কেমন শান্ত নজরে ইভানের অপ্রস্তুত হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে রইল। পেছনে না তাকিয়ে বুঝতে পারল রানী সাহেবা কেমন অসহায় মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। ইভানের মুখের এই উল্টোপাল্টা কথাগুলো যে সম্পূর্ণ রানী সাহেবার মুখের নয় সেটা অজানা নয় তার। তাই রানীকে সহজ করতে বলল, রানী সাহেবা, আমাকে এক কাপ কফি দেন তো। রানী দ্রুত কিচেনে চলে গেল। ইভান বলল, তুমি এখনো বাড়িতে? ব্যাপার কি? ইভানের মুখের দুষ্টু হাসি বলে দিচ্ছে সে এখন অতি ফাজলামো মুডে আছে। রানী সাহেবা, আমাকে এক কাপ কফি দেন তো। তার মানে আমার আবিষ্কার ঠিক, সত্যি তুমি বউ পাগল হয়ে যাচ্ছ। এটা রানী সাহেবা মনে মনে মানলেও মুখে মানতে চাইছে না। তোমার বিষয়ে সবার ধারণা একঘেয়েমি, একটু এদিক ওদিক হলেও কেউ মানতে চায় না। তেমনটা আমারও। আমি সত্যি বললেও সবাই ভাবে আমি ফাজলামো করছি। নিভান বলল। সত্যিটা মুখ দিয়ে বের হয়ে যাওয়ার অপ্রস্তুত হাসলো ইভান। নিভান গুরুত্ব দিল না। সে জানতো কথাগুলো ইভানের, তাই বলল, তো এতগুলো বাচ্চা ফাজলাম ছাড়া কি? যাই হোক, আমার তোর সাথে কথা আছে। নিভানের কথা কানেই তুলল না ইভান। কণ্ঠে দুষ্টুমির সুর তুলে বলল, তাহলে আমি গিয়ে ফুলকুড়িকে বলি তার বর তাকে একটুও ভালোবাসে না। ইভান। ইভান গাল ভরে হেসে দিল। খাবারের জন্য শব্দ করতে পারল না। নিভান বিরক্ত হলো। যা বলতে এসেছিল সেটা বলতে শুরু করলো। আমি কাল কক্সবাজার যাচ্ছি। হানিমুনে? গলার স্বরে আর ঠোঁটের মিটিমিটি হাসিতে স্পষ্ট মজা। নিভানের মনে হলো ইভানের আজকের শিকারী সে, তাই ইভানকে কাটিয়ে উঠতে বলল, ইভান, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে, ফাজলামাটা অত্যন্ত এখন রাখ। আচ্ছা বলো। অফিসিয়াল কাজে যেতে হচ্ছে। বাবা বললেন যাচ্ছি যখন তোদের তিনজনকে নিতে, কৌড়ি, তন্ময়ী আর তুই। বিষয়টা তিনি ভুল বলেনি। তন্ময়কে নিয়ে কোথাও তোর ঘুরে আসা উচিত ছিল, সেটা হয়নি যখন। প্রস্তুতি নিয়ে রাখ, সকালে আমরা বেরোবো। আমি যেতে চাইছি না ভাইয়া। তন্ময়ী কথাটা বলতেই ইভান দুজনেই তাকালো। মেয়েটা মুহূর্তে অপ্রস্তুত হয়ে দাঁড়ালো। ইভান এমনিতেই না বলতো, সামনে তার বিসিএস পরীক্ষা। বিগত দিনগুলোতে একটার পর একটা ঝামেলার কারণে পড়াশোনার গতি একদম স্লো। সামনে যে দিনগুলো আছে পড়াশোনাটা ঠিকঠাক করতে চায় সে, প্রিপারেশন প্রপার নিতে চায় সে।
না হলে স্বপ্ন তার স্বপ্নই থেকে যাবে। তবে ইদানিং তন্ময়ের আচরণ তার ঠিকঠাক লাগছে না। মেয়েটার কিছু একটা হয়েছে। আচরণ, কথাবার্তা তার অদ্ভুত, যা তাকে বলছে না, এড়িয়ে যাচ্ছে। কিন্তু কি? বারবার শুধিয়েও তো উত্তর মিলছে না। এখন ঘুরতে যাওয়ার বিষয়টা নিয়ে উত্তরেও কেমন তড়িঘড়ি করলো, কেমন অস্বাভাবিক। অথচ মেয়েদের ঘুরতে যাওয়ার কথা বললেই দু কদম আগে চলে তারা। সেখানে তন্ময়ীও আলাদা নয়। তবে কি হলো মেয়েটার? নিভান শুধালো। কেন? তন্ময় কি বাহানা দেবে খুঁজে পেল না। হঠাৎ করে মনে পড়ল ইভান যে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, বাহানা স্বরূপ সেটাও মন্দ হয় না। সামনে তারও ইয়ার ফাইনাল পরীক্ষা, তাই বলল, আসলে সামনে আমার ইয়ার ফাইনাল এক্সাম, ওরও বিসিএস এর প্রিপারেশন। আমরা না হয় পরে যাব, আপনি কৌরিকে নিয়ে ঘুরে আসুন। নিভান কেমন রয়ে শুয়ে বলল। কয়েকদিনের জন্য, আমার মনে হয় খুব সমস্যা একটা হবে না। তন্ময়ী তৎক্ষণাৎ উত্তর দিতে পারল না। মুখে মুখে উত্তর দেওয়া তার স্বভাব নয়। আর যাকে সে সম্মান শ্রদ্ধার নজরে দেখে তার কথা টলানো ফেলানো কেমন মন খারাপ করে দেয় তাকে। তবে উপায় নেই। ইভান খাওয়া বাদ দিয়ে এতক্ষণ চুপচাপ দেখছিল মেয়েটাকে। এবার তন্ময়ীর হয়ে সে বলল, দাদা ভাই ওর শরীরটা ভালো না, তাই যেতে চাইছে না। তুমি বরং বৌমনিকে নিয়ে ঘুরে এসো। মেয়েটার শরীর ভালো না, ও বাড়িতে বমি করে অসুস্থ হয়ে পড়লো। কাল রাস্তায় আসতে গিয়েও বমি করলো, হয়তো সেই কারণেই বলছে। তাই বিশেষ কথা বাড়ালো না ইভান, মাথা নাড়িয়ে সম্মতি জানালো। মুখে ইভানকে বলল, অ্যাজ ইউর উইশ। ততক্ষণে রানী কফি আনলো। নিভান কোনো মতে সেটাকে বের হলো। সকালের খাবারটা সে আগেই খেয়ে নিয়েছে। ইভান আর খাবারে মনোযোগ দিতে পারলো না, মাথা ঘুরিয়ে কিচেনের দিকে তাকিয়ে রইল। তন্ময় রানী সাহেবের সাথে কথা বলছে। হঠাৎ ভাবনা মাথায় পোকা হয়ে নড়তে লাগলো। মেয়েটার হলোটা কি? তার কেন মনে হচ্ছে তন্ময়ী তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে? কিন্তু কি? কৌরির কাল থেকে মন খারাপ, অথচ কাউকে বুঝতে দেয়নি সে। কাল ও বাড়ি থেকে ফেরার পথে কানন নেমে গিয়ে ভার্সিটিতে চলে গিয়েছে। বাড়িতে ফিরতে দুপুরের পরে বিথি আর দাদি আপাকে নিয়ে ছোট কাকুও চলে গিয়েছেন। দাদি আপাকে যেতে দিতে চায়নি কৌরি, তবে দাদি আপার যুক্তির কাছে হার মেনে যেতে দিতে বাধ্য হয়েছে সে। ওনাকে আটকে রাখার যুক্তিতর্কে তিনি যখন বললেন, তুই যেমন আমার বংশের রক্ত, ও তেমন। ওর মন্দ খবরে কি কইরা আমি এখানে বসে থাকি বল? তবে তুই বিশ্বাস না করিস, ও আর আগের সে নাহিদার নাই রে আপা। আগে ওর জন্য মন আমার না কাঁদলেও এখন কাঁদে। তখন আর কৌরির বিবেক কিছুতেই ওনাকে আটকে রাখার যুক্তিতর্কে যেতে চায়নি। নাহিদের জন্য দাদি আপাকে আগে এত ছটফট করতে কখনো দেখেনি কৌরি, অথচ এবার তার খারাপ সংবাদ শুনে ছটফট করেছেন তিনি। ভাবনার এক পর্যায়ে ফোনটা হাতে নিল কৌরি। সারাদিনে একবার দাদি আপার সাথে অন্তত একবার কথা বলার অভ্যাস, অথচ কালকে চলে যাওয়ার পর অভিমানে কথা বলা হয়নি কৌরির। ওনারা বাড়িতে গিয়ে পৌঁছাচ্ছেন এই খবরটা ছোট কাকুই দিয়েছেন। কৌরি কাল সারাদিন অভিমান পুষে রাখলেও আজ সারাদিন ছটফট করেছে কথা বলার জন্য, অথচ বারবার হাতে ফোনটা নিয়েও কল দেওয়া হয়নি তার। ফোন দিল কৌরি, একবার কল হয়ে কেটে গেল। পুনরায় ফোন দিল কৌরি, এবার কলটা রিসিভ হলো, অথচ দাদি আপা নয়, ধরলো অন্য কেউ। তার নমনীয় কণ্ঠ শুনতে চোখ মুখ কঠিন হয়ে গেল তার। কেন জানি এই লোকটার ব্যাপারে সে কখনোই নমনীয় হতে পারে না। কেমন আছিস ফুল? ফোনে কেটে দিতে ইচ্ছা করলো, তবে কাটলো না। কৌরি কেমন শক্ত গলায় উত্তর দিল, আপনি ঠিকই জানেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি তুমি সবসময় ভালো থাকো। আমার মনে হয় আপনার দোয়া ছাড়াও আমি খুব ভালো থাকবো। কথাটা ঠোঁটের আগায় এনেও নিজেকে সংযম করে নিল। কেন জানি বলল না, বলল, দাদি আপাকে ফোনটা দিন। উনি আমার সাথে খাচ্ছেন, ফোনটা আমার এখানে ফেলে রেখে গিয়েছিলেন। কলটা রিসিভ করতে চাইনি, তবে দ্বিতীয়বার কলের লোভটা সামলাতেও পারিনি। ধপ করে ফোনটা কেটে দিল কৌরি। মুহূর্তে রাগে ক্ষোভে চোখ দিয়ে জল গড়ালো তার। তার জন্য কেউ খারাপ থাকুক এটা সে চায়নি কখনো। নাহিদের খারাপ থাকার দায়ও তার নয়, অথচ কেউ আঙ্গুল তুলে দায়ী না করলেও দায়ী যেন সে, এমনটা বুঝাচ্ছে। দাদি আপা কাল থেকে এখনো অবধি একটা ফোন দিল না। সে অভিমান করেছে জেনেও একবার কল দিয়ে কথা বলতে চাইল না। তিনিও কি নিভৃতে বুঝাতে চাইছেন তার নাতির খারাপ থাকার দায় কৌরির? তবে কি ও বাড়িতে তার জন্য আপন বলতে আর কেউ রইল না? দাঁতে দাঁত চেপে কান্না আটকালো কৌরি। সে কাঁদবে না, কার জন্যে কাঁদবে, কি জন্যে কাঁদবে? সে নামক ঝামেলা ঘাট থেকে নামিয়ে ফেলেছে ও বাড়ির মানুষগুলো, এটাই তো অনেক। নিজের মনের অযাচিত আবোল তাবোল ভাবনায় এবার কেঁদেই ফেলল কৌরি। কান্নার শব্দ যেন ঠোঁট ভেঙে না বের হয়, তার জন্য দাঁত দিয়ে এবার ঠোঁট এমন জোরে কামড়ে রাখলো নিচের নরম ঠোঁটটা কেটে যেতে বাধ্য হলো। লবণাক্ত তরল পদার্থ টের পেয়েও অনড় থাকলো নিজের কাজে। একসময় রাগে ক্ষোভে ফোনটা বেডে ছুড়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল সে। দরজা চাপিয়ে কাঁদলো কিছুক্ষণ। একটা সময় মাইগ্রেনের ব্যথাটা শুরু হয়ে গেল। চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে ওয়াশরুম থেকে বাহিরে
বের হয়ে বেডে গিয়ে শুয়ে পড়ল সে। নরম বালিশে মাথা পড়তে অশ্রুরা যেন আপন মনে গড়িয়ে পড়তে থাকলো। সেদিকে বিশেষ খেয়াল ধ্যান দিল না কৌরি, চোখ বন্ধ করে পড়ে রইল। আজকেও বাড়িতে এসে বউকে ঘুমে পেল নিভান, তবে নিজের রুমে দেখে স্বস্তি পেল। দরজাটা চাপিয়ে দিয়ে রুমে ঢুকে অফিসিয়াল ব্যাগটা সোফার সামনে টেবিলে রাখলো সে, সাথে ব্লেজারটাও। টাইটা নটটা ঢিলে করতে করতে কৌরির পানে চেয়ে রইল সে। আজ মেয়েটার চুলগুলো ছাড়া, সেই লম্বা এলোমেলো চুল মুখটা ঢেকে আছে। টায়ের নটটা ঢিলে করে খুলে রেখে কৌরির কাছে এগোলো নিভান। মুখ গলায় জড়ানো এলোমেলো চুলগুলো মূলত সরিয়ে দেওয়ার জন্যে, অথচ পাশে বসে চুলগুলো সরাতেই আশ্চর্য হলো সে। চোখের কোণে পানি জমে আছে মেয়েটার, সাদা মসৃণ ফর্সা গালটা লালচে আভায় ছড়িয়ে। কেন, কি হয়েছে মেয়েটার? কৌরিকে ডাকতে গিয়েও ডাকলো না নিভান, বরং মাথাটা ঠিকঠাক করে বালিশে শোয়াতে গিয়ে দেখলো শুষ্ক হয়ে থাকা লাল ঠোঁট জোড়া নিচের অংশটার মধ্যবর্তী জায়গাটা কিছু অংশ কেটে গেছে। আশ্চর্য, সন্ধ্যার পরেও তো কথা হলো মেয়েটার সাথে, কণ্ঠ তো ঠিকঠাকই ছিল। কাল কক্সবাজার যাচ্ছে সেটা তো সকালে জানালো, বিকালে ফোন করেও বলল সবকিছু গোছগাছ করে নিতে। সন্ধ্যার পরও কথা হলো, তবে হলোটা কি? এই অবস্থা কেন মেয়েটার? এবার আর না ডেকে পারল না নিভান। কৌরি, মেয়েটার ঘুম গাঢ় জানত নিভান, তবে তিনবার ডাক দিতে চোখ মেলে তাকালো কৌরি। নিভানকে খুব কাছে দেখতেই সজাগ হলো ব্রেন। মুহূর্তে কি হলো তার, এগিয়ে এসে নিভানকে জড়িয়ে ধরলো। উপর হয়ে থাকা নিভানও খেই হারিয়ে বেডে কাত হয়ে শুয়ে পড়লো। আগলে নিল মেয়েটাকে, অনুভব করলো মেয়েটা কাঁদছে। কি হয়েছে? মন খারাপ কেন? নিভানের পিঠের শার্ট খামচে কৌরি আরো শক্ত করে জড়িয়ে ধরলো তাকে। বুকের মধ্যে মুখ গুজে দিয়ে মাথা নাড়িয়ে জানালো তার কিচ্ছু হয়নি, অথচ তার কর্মকাণ্ড বলছে হয়েছে অনেক কিছু। নিভান দুহাতে তার বুকে জড়িয়ে রেখে মাথায় দীর্ঘ চুমু খেয়ে বলল, আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। তবে এ কেমন পাগলামি কৌরি? নিজেকে কেউ এভাবে কষ্ট দেয়? আমার কৌরি তো বুঝদার, এরকম অবুঝপনা তো তাকে মানায় না। আমি তার কাছে আশা করিনি যে কোনো কারণেই হোক নিজেকে এভাবে সে কষ্ট দেবে। তবে কেন এই পাগলামি? নিভানের নম্র আহ্লাদিত কণ্ঠের অভিযোগের বাণীতে কৌরির কান্না যেন এবার বাঁধ ভেঙে এলো। ফুপিয়ে উঠল সে ফোপানো স্বরেই বলল, আমার জন্য কারো খারাপ কিছু হোক, কেউ খারাপ থাকুক, এটা আমি কখনোই চাইনি, চাই না কখনো। সে খারাপ ছিল তাই ভাগ্য তাকে খারাপ রেখেছে। তবে কেন তার দায় আমার হবে? কেন দাদি আপা সেটা বুঝবেন না? অথচ যার জন্য আমার জীবনটা এলোমেলো হলো, আমার থেকে দাদি আপার কাছে সেই আপন হয়ে গেল। আমার কথা না ভেবে তার কাছেই ছুটে চলে গেলেন। তার তো সবাই আছে, আমার কে আছে এটা বুঝতে চাইলেন না। আর চলে গেলেন তো ভালো কথা, তাই বলে আমাকে ভুলে গেলেন, একবার খোঁজও নিলেন না। আমি আগে না হয় বোঝা ছিলাম, তাই বলে অন্যের হাতে তুলে না দিতেই পর করে দিলেন আমায়। আমার সব সম্পর্ক সবকিছু বিনষ্ট করে দিয়েছে ওই লোকটা। তবুও সে ভালো, আর তার খারাপ থাকার দায় আমার। কেন কেন আমার এরকম অলক্ষণে জীবন হলো? কেন আপন মানুষগুলো স্থায়ী থাকে না আমার জীবনে? কৌরি, এসব কি কথাবার্তা? রিল্যাক্স, কিচ্ছু হয়নি। আর একটা শব্দ নয়। নিভান চাইছিল যে কারণে মন খারাপ মেয়েটার মন থেকে তা বের করে দিক, তাই চুপচাপ কৌরির অভিযোগনামা শুনে যাচ্ছিল। তাই আবল তাবল বলে যাবে মেয়েটা? আশ্চর্য, কৌরিকে নিজের থেকে আলগা করতে চাইলো নিভান, কৌরি হতে চাইলো না। তাই নিভানও আর জোর করলো না। মেয়েটা চুপ হয়ে গিয়েছে, তবে ফুপানো এখনো বন্ধ হয়নি। সেই ফুপানো আওয়াজে এবার শেষ অভিযোগ জানালো, কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আমিও না। কৌরি উত্তর দিল না। নিভান যতটা আহ্লাদিত গলায় প্রশ্নটা শুধালো, তার চেয়ে আহ্লাদিত গলায় বলল, সবাইকে কেন ভালোবাসতে হবে তোমাকে? আমি ভালোবাসি তোমাকে, মৃত্যুকাল আমি ভালোবাসবো তোমাকে। কৌরি এবার মুখ তুলে চাইল। এই মানুষটা তাকে ভালোবাসে এটা সে জানে, যা মুখে কখনোই স্বীকার করেনি। যদিও সেই স্বীকারোক্তিতে তার যায় আসে না, তবুও আজ কথার ছলে হলেও সেই স্বীকারোক্তি যেন কৌরির মনটাকে শীতল করে দিল। কৌরিকে মুখ তুলে চাইতে দেখে নিভানও তাকালো ওর দিকে। সুন্দর মুখটাকে কেঁদে কেটে বিবর্ণ করে ফেলেছে মেয়েটা। নিভান হাত বাড়িয়ে ঠোঁটের কাটা জায়গাটা ছুলো, চোখ বুজে নিল কৌরি। শক্ত আঙ্গুলের ঘন আলতো স্পর্শে শিহরণ বয়ে গেল সর্বাঙ্গে। খামচে রাখা পিঠের শার্টের অংশ আরো শক্ত হাতে খামচে ধরল সে। নিভান টের পেল, তবে প্রতিক্রিয়া দেখালো না। কেমন শীতল গলায় বলল, কাকে ব্যথা দিয়ে ফেলেছো জানো? যাই হোক, ব্যথা যখন দিয়ে ফেলেছো আর জানতে হবে না। তবে দ্বিতীয় কোনো দিন যেন আমাকে এই অবস্থায় আর না দেখতে হয়, আমাকে কখনো না দেখতে হয়, সেদিন কিন্তু আমি প্রচণ্ড অসন্তুষ্ট হব করি, প্রচুর বকবো তোমাকে। কথাগুলো বলতে বলতে নিভানের ওষ্ঠ ছুঁয়ে গেল স্ত্রীর রাগের শিকার হওয়া তারই ওষ্ঠ জোড়ায়। একটু আগে যতটা ব্যথায় জর্জরিত করা হলো সেই রক্তিম ওষ্ঠদয়কে নিভান তার চেয়ে
পরম আহ্লাদে আদরে ছুঁয়ে দিল সেখানে। একটা সময় গিয়ে সেই ছোঁয়া আর নিতে পারল না কৌরি। আচমকা সরে গিয়ে নিভানকে পুনরায় জড়িয়ে ধরল। নিভানও তাকে আগলে নিল বুকে। কৌরির মাথার ভাঁজে গাল ছুঁয়ে মোহনীয় কণ্ঠে বলল, আমার ভালোবাসা যথেষ্ট নয় তোমার জন্য? যথেষ্ট, তবে মায়ের ভালোবাসাও চাই আমার, যা জন্মের পর থেকে দাদি আপা আমায় দিয়ে এসেছেন। স্বামিত্ব আর মাতৃত্বের ভালোবাসা এক নয়, সেই দুজনের আলাদা আলাদা অনুভূতির ভালোবাসা যতগুলো একজনের কাছ থেকে পাওয়া সম্ভব কি বলুন না। নিভান এবার মৃদু হাসল। আসলেই তো তাই। সেও তো একটা সময় কৌরির জায়গাটা ফেস করে এসেছে। প্রিয়জন হারানো মানুষগুলো প্রিয়জন হারিয়ে যাওয়ার পর অনুভব করে আসলে তারা কি হারিয়েছে। সেই সব মানুষের ভালোবাসা আদর যত্নগুলো আসলে কি অন্য মানুষ দ্বারা পূর্ণ হয়? নিভানের তো মনে হয় না। বাবা হারিয়ে যাওয়ার পর জাহিদ সাহেবের মতো মানুষ পেয়েও বাবার ভালোবাসা যত্নগুলো ভুলতে পেরেছে সে। মামাদের থেকেও তো কম আদর ভালোবাসা পায়নি নিভান। তবে ওনারা কি কখনো নিতে পেরেছেন বাবার সে নির্দিষ্ট জায়গাটা? পারে না কেউ। ঈশিতা নিশিতাও মায়ের মতোই ভালোবাসা দিয়ে পারেনি মায়ের জায়গাটা নিতে। বিনিময়ে কষ্টে থাকা বেছে নিয়েছিল নিভান, তবুও মায়ের সংস্পর্শ ছাড়েনি। কেউ পারে না কারো জায়গাটা নিতে। সকল সম্পর্কের ভালোবাসা আদর যত্নের জায়গাগুলো আলাদা আলাদা হয়। সেই জায়গা থেকে আলাদা আলাদা অনুভূতির ভালোবাসা, যা একজন নির্দিষ্ট ব্যক্তির ভালোবাসা দ্বারা সম্ভব নয়। সম্ভব হলেও পূরণ হয় না সেই ভালোবাসা, হওয়ার নয়। আর প্রিয়জনহারা মানুষগুলো সেই সব মানুষের ভালোবাসা পেতেই মূলত কাঙাল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।